Assalamu alaikum, have a good day. Welcome to Financial Management eLearning. আমরা 96 ব্যাংকিং ডিপ্লোমার JAIBB এর মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম কোশ্চেনের সলিউশনটা এখানে নিয়ে এসেছি। পেপারটা নতুন ছিল এবং এটাই প্রথম কোশ্চেন। সেখানে আমরা জানি যে JAIBB এর ব্যাংকিং ডিপ্লোমার এখানে 5টা কোশ্চেনের আনসার দিতে হয় এবং কোশ্চেন রয়েছে 10টা। সেখানে ম্যাথ রয়েছে, থিওরি আছে। আমরা এর মডেল আনসার যদি আমরা দেখি, প্রথমেই দেখেন হাউ মানি সাপ্লাই ইজ মেজার্ড। তাহলে মানি সাপ্লাই কিভাবে পরিমাপ করা যায়। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট M1 and M2 মানি সাপ্লাই। এই M1 M2 মানি সাপ্লাইয়ের সাথে কম্পেয়ার করা। এটার মার্কস হচ্ছে হাউ মানি সাপ্লাই ইজ মেজার্ড। এটা জাস্ট এক লাইনের লেখা, যেহেতু এটা মার্কস 1। দুইটার ভিতরে M1 এবং M2 মানি সাপ্লাইয়ের ভিতরে যেটা কম্পেয়ার করা হবে সেটা হচ্ছে 4 মার্কস, এই মিলে 5 মার্কস। এবং বিতে এখানে কয়েকটি ফিগার দেওয়া আছে বিলিয়ন টাকায়, এবং এখান থেকে বলা হচ্ছে যে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন মেজার দ্য মনিটারি অ্যাগ্রিগেটস অফ M1 and M2। এখান থেকে M1 and M2 হিসাব করা। M1 এবং M2 কিভাবে কোন কোন জিনিসগুলি নিয়ে হয়, এখানে যে কম্পোনেন্টগুলি রয়েছে দেখুন, এটা হচ্ছে একটা সিম্পল এবং এটার মার্কস হলো 5 মার্কস। দেন সিতে রয়েছে ক্লারিফাই টু ডিটারমাইন্স অফ মানি সাপ্লাই। ক্যান মনিটারি অথরিটি or central bank directly control money supply? Explain. So monetary authority, যেমন সিঙ্গাপুরে রয়েছে মনিটারি অথরিটি, সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশে যেমন বাংলাদেশ ব্যাংক, এটা ডাইরেক্টলি মানি সাপ্লাই কন্ট্রোল করে কিনা। ডাইরেক্টলি কন্ট্রোল মানি সাপ্লাই এক্সপ্লেন। এখানে দুইটা পার্ট, প্রথম পার্টটা হচ্ছে 4 মার্কস এবং পরের পার্টটা 6 মার্কস, মিলে 10। তাহলে এখানে 20 মার্কস। আমরা যদি এই কোশ্চেনটার আনসার বা মডেল সলিউশনটা দেখি, সো প্রথমটাই হচ্ছে যেমন এখানে অবশ্য বেশি লেখা হয়েছে, এই জন্য যে মনে যেন থাকে। হাউ মানি সাপ্লাই ইজ মেজার। মানি সাপ্লাই কিভাবে মেজার করা যায়, এটা কিন্তু এক্স মার্কস। আমরা চিন্তা করতে হবে মার্কসের উপর বেস করেই কিন্তু আমার আনসার করতে হবে, কারণ আমাদের সময় সংকীর্ণ। Money supply refers to the total amount of money circulating within an economy at a given point of time. তাহলে মানি সাপ্লাই সেটা ডিপেন্ড করে, আসলে এমন হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে যে মানি সার্কুলেট করা হয়েছে, একটা অর্থনীতির ভিতরে রয়েছে, একটা অর্থনীতির ভিতরে যে মানি সাপ্লাই করা হয়েছে একটা নির্দিষ্ট সময়ে যে মানি রয়েছে, টোটাল অ্যামাউন্ট। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্ডিকেটর ফর মেজারিং দ্য ওভারঅল লিকুইডিটি অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটি অফ এ কান্ট্রি। আপনি কিন্তু বাংলায়ও লিখতে পারেন, অবশ্যই এগুলি কিন্তু ইংলিশে লেখাটা সহজ। এটা এই জন্য ইম্পর্টেন্ট যে এটা ইন্ডিকেটর হচ্ছে মেজারিং দ্য ওভারঅল লিকুইডিটি অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটি অফ এ কান্ট্রি। দ্য মেজারমেন্ট অফ মানি সাপ্লাই ইজ টিপিক্যালি ডান থ্রু দ্য ইউজ অফ monetary aggregates which categorize different forms of money liquidity and accessibility. তাহলে এটা আমরা 1 মার্কসের জন্য কিন্তু যথেষ্ট। দেন 4 মার্কসে রয়েছে দুইটা কম্পেয়ার করতে বলেছে যে M1 এবং M2 মানি সাপ্লাইয়ের ভিতরে এটা কিভাবে গঠন হয় এবং এটা কম্পেয়ার করা। সো আমরা জানি যে M1 মানি সাপ্লাই রিপ্রেজেন্ট দ্য narrowest definition of money supply and indicates the most liquid forms of money that can be readily spent for transactions। এবার হচ্ছে একদম লিকুইডিটি মানি, যেটা একদম লিকুইড করা যায় খুব দ্রুততার সাথে, সেই মানিটাই হচ্ছে M1। এই M1 যেটা মানি সাপ্লাই, সেটা দুইটার উপরে, এর কম্পোনেন্ট আসলে দুইটা মিলেই হয় M1, যেটা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন এবং হচ্ছে ডিমান্ড ডিপোজিট।
ফিজিক্যাল যে কয়েন এবং নোট রয়েছে সেটা পাবলিকের কাছে বা ইন্ডিভিজুয়ালের কাছে অথবা বিজনেসের কাছে, সেই যে কারেন্সি ইন সার্কুলেশন হচ্ছে সেগুলি। ডিমান্ড ডিপোজিটটা রয়েছে যেটা উইদাউট এনি রিস্ট্রিকশন ক্যান বি উইথড্রন অন ডিমান্ড উইদাউট এনি রিস্ট্রিকশন, যে টাকাটা কোনো রিস্ট্রিকশন নাই, যে কোনো মুহূর্তে উইথড্র করা যায়, এটা ওয়ান কাইন্ড অফ লিকুইডিটি মতনই। সো এই দুইটা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন অ্যান্ড ডিমান্ড ডিপোজিট, এটাই হচ্ছে M1 মানি সাপ্লাই। So M1 provides a snapshot of most readily available money for transaction in the economy. It is often used as an indicator of short-term liquidity, and is more directly linked to the current spending and economic activity. এটা আমরা দেখলাম তাহলে M1 এটা most liquid money, and M2 money supply, a broader measure of money supply that include M1 plus additional component. তাহলে M2 এর একটা পার্ট হচ্ছে কিন্তু M1 মানি সাপ্লাই, এবং এডিশনালি আরও কিছু কম্পোনেন্ট এটার সাথে যুক্ত। ইন এডিশন অফ দ্য কম্পোনেন্ট M1, M2 ইনক্লুডস কি ইনক্লুড করে, সেভিং ডিপোজিট যা রয়েছে, দেন টাইম ডিপোজিট রয়েছে সেটা ইনক্লুড করছে, মানি মার্কেট মিউচুয়াল ফান্ড সেটা ইনক্লুড করছে। তাহলে সেভিং ডিপোজিটটা কি? দিস আর ডিপোজিট হেল্ড ইন সেভিং অ্যাকাউন্ট হুইচ typically have restriction on the number of withdrawals allowed in a given period. এবং টাইম ডিপোজিট রয়েছে কিছু, দিস আর ডিপোজিট হেল্ড in fixed term account such as certificate of deposit যেমন CD অ্যাকাউন্টে রয়েছে, which have a specific maturity date and usually often higher interest rate than other forms of deposits. This fund cannot be easily accessed without penalty until the maturity period is raised. তাহলে সেভিং ডিপোজিট গেল, টাইম ডিপোজিট গেল, দেন হলো মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। এটা হচ্ছে দ্য ইনভেস্ট sometimes these are mutual funds that invest in short term low risk securities such as treasury bill, commercial paper। তাহলে ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে মানি মার্কেট মিউচুয়াল ফান্ডের মতো। দে আর কনসিডার্ড relatively liquid but not as readily available as demand deposit. ডিমান্ড ডিপোজিটের মতো এতটা রেডিলি অ্যাভেলেবেল না, কিন্তু এটাও লিকুইড। এই যে M2 মানি সাপ্লাই, সেখানে যেমন M1 তার সাথে যুক্ত হচ্ছে সেভিংস ডিপোজিট, টাইম ডিপোজিট, মানি মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি যে M2 provide a broader measure of money supply that include not only the most liquid forms but also forms the money that are less liquid but is still available for spending or conversion into more liquid form. It is often used as the overall availability of the funds in the economy. এবং আমরা সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই, when M1 includes currency in circulation and demand deposit, এবং N2 incomes M1 plus saving deposit, time deposit and money market mutual funds. M1 focus on the most liquid forms of money. M2 provides a more comprehensive view by including less liquid but still accessible forms of money. তাহলে এটা দিয়ে আমরা 4 মার্কসের আনসার কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এবার আমরা যদি ম্যাথটাকে দেখি, ম্যাথের 5 মার্কসে এখানে কয়েকটা আইটেম যেখানে বলেছে যে ইনফরমেশনগুলি দিয়ে আমাদেরকে মেজার করতে বলেছে M1 অ্যান্ড M2, 5 মার্কস। কি রয়েছে? কারেন্সি ইন সার্কুলেশন, কারেন্সি ইন সার্কুলেশন ইজ মোস্ট লিকুইড, তাহলে এটা M1 মানি সাপ্লাইয়ের পার্ট। আর একটা ছিল ডিমান্ড ডিপোজিট, তাহলে এখানে দেখেন এই যে ডিমান্ড ডিপোজিট সেটাও হচ্ছে M1 মানি সাপ্লাই পার্ট। বাকিগুলো কি? কারেন্সি ইন টিল অফ DMBS and other checkable deposit, time deposit, money market mutual fund, ট্রেজারি,
বিল রয়েছে এখানে। তাহলে আমরা এখান থেকে ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি M1টা, কারণ এখানে 2টা বের করতে হবে, এটা কিন্তু মার্কস হচ্ছে 5 মার্কস। সো যেহেতু মেজার করতে বলছে, আমরা বলতে পারি to measure the monetary of M1 M2 using the provided information we need to consider the following components। আমরা এখানে এটা কনসিডার করে কাজ করতে পারি। যেমন M1 মানি সাপ্লাই, সেটা আমরা কিভাবে বের করব? M1 মানি সাপ্লাই আমরা জানি যে কারেন্সি ইন সার্কুলেশন, যেটা মোস্ট লিকুইড, অ্যান্ড ডিমান্ড ডিপোজিট। কারেন্সি সার্কুলেশন কয়েন নোট রয়েছে এবং ডিমান্ড ডিপোজিট রয়েছে, যেটা সেটা হলে M1 হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন প্লাস ডিমান্ড ডিপোজিট। তাহলে এই দুইটার ফিগার কিন্তু আমার এখানে রয়েছে। আমরা আমাদের কোশ্চেনে দেখি কারেন্সি ইন সার্কুলেশন 2923.6 বিলিয়ন টাকা এবং ডিমান্ড ডিপোজিট হচ্ছে 1837.40 বিলিয়ন টাকা। এই দুটো যোগ করলে আমরা M1 মানি সাপ্লাই পেয়ে যাব। তাহলে এই দুটা ফিগার যেহেতু রয়েছে, আমরা M1 পেয়ে যাচ্ছি এভাবে, দুটাকে আমরা যোগ করে ফেললাম, তাহলে আমরা পাচ্ছি M1 মানে হচ্ছে 4761। তাহলে আমরা বলতে পারি M1 মানি সাপ্লাই is 4761 billion on that date. ওকে, এবার আমাদের M2 মানি সাপ্লাই। M2 এর ভিতরে আমরা জানি যে আমাদের M1 থাকবে, পাশাপাশি অন্যগুলি যুক্ত। M1 এ কিন্তু কারেন্সি ইন সার্কুলেশন এন্ড হচ্ছে ডিমান্ড ডিপোজিট, এই দুইটার রেজাল্ট তো রয়েছে, যেমন M1 এবং বাকিগুলা। বাকি তাহলে কি আছে? আমরা যদি M2 হিসাব করতে যাই, তাহলে M1 আমার এখানে থাকবে। M1 কিন্তু কারেন্সি সার্কুলেশন অ্যান্ড ডিমান্ড ডিপোজিট, এই দুইটার রেজাল্ট, এবং M2 এর হবে বাকিগুলি। যেমন এখানে রয়েছে টাইম ডিপোজিট, আদার চেকেবল ডিপোজিট, মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, এই তিনটা কম্পোনেন্ট সাথে আরও থাকবে M1। এটি যোগ করলেই আমরা পাচ্ছি M2। তাহলে M2তে আমরা যদি যাই, M2 মানি সাপ্লাই, এখানে দেখেন আদার চেকেবল ডিপোজিট, টাইম ডিপোজিট, মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, এই তিনটাকে আমরা যোগ করব। এই তিনটা আসলে এই তিনটা আমরা এই তিনটাকে যোগ করব। আর M1 আমরা কিন্তু আগেই পেয়েছি, এখানে ইচ্ছা করলে যোগ করা যায়, অথবা ওই রেজাল্টটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারি। যেমন এটা কিন্তু M1। এখন M2 হচ্ছে M1 প্লাস আদার চেকেবল ডিপোজিট প্লাস টাইম ডিপোজিট প্লাস মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, বিলিয়ন টাকা আছে। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি M2 হচ্ছে, এই কয়েকটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 17,932 বিলিয়ন। তাহলে M2 মানি সাপ্লাই ইস টাকা 17,932 বিলিয়ন। তাহলে শেষ, আপনার এখানে কিন্তু 5 মার্কস হয়ে গেল। ভেরি মাচ ইজি, এখানে কিন্তু খুব একটা সমস্যা নেই, আপনি ইজিলি এটা কিন্তু করা সম্ভব। তাহলে এতক্ষণে আমরা কি করলাম? অনলি 10 মার্কস 1 নম্বর কোশ্চেনে A আর B করলাম। সি কিন্তু 10 মার্কস রয়েছে। সিতে বলেছে ক্লারিফাই টু ডিটারমাইন্স অফ মানি সাপ্লাই, এটা কিন্তু 4 মার্কস, এবং ক্যান মানিটারি অথরিটি ডাইরেক্টলি কন্ট্রোল মানি সাপ্লাই, এক্সপ্লেইন, এটা 6 মার্কস। তাহলে এটা কিন্তু 10 মার্কস। তাহলে প্রথমটার যে দুইটা ক্লারিফিকেশন দিতে হবে, সেটা টু ডিটারমাইন দ্য মানি সাপ্লাই আর দ্য রিজার্ভ ইনটু দ্য মনিটারি বেস, দুইটার মাধ্যমে মানি সাপ্লাই, রিজার্ভ রেশিও এবং মনিটারি বেস দুইটা। The reserve ratio refer to the portion of deposit that banks are required to hold as reserve. এই যে ব্যাংকে যে ডিপোজিট রয়েছে, সেই ডিপোজিটের যে প্রপোর্শনটা, দ্য পার্সেন্টেজ সেন্ট্রাল ব্যাংকে যে জমা দিতে হয়, সেটা it is set by the central bank or monetary authority. Reserve ratio refers to the portion of deposit that banks are required to hold as reserve. এটা সেন্ট্রাল ব্যাংক সেট করে দেয়। When reserve ratio is higher, banks are required to hold a large percentage of deposit as reserve. যখন রিজার্ভ রেশিওটা বড় হয় বা বেশি হয়, তখন কিন্তু ব্যাংককে বেশি মাত্রায়, বেশি পার্সেন্টেজে ডিপোজিট রাখতে হয়।
reducing the amount of money available for lending and thus decrease the money supply. এবং যখন এই রিজার্ভ রেশিওটা বেশি হয় তখন কিন্তু মানি সাপ্লাইটা ডিক্রিজ হয় এবং মানি লেন্ডিং আলটিমেট রিডিউস হয়। আবার ঠিক উল্টাটা হয়, যখন রিজার্ভ রেশিও কম থাকে তখন ব্যাঙ্কগুলোকে কম টাকা জমা রাখতে হয়, কম পার্সেন্টেজে ডিপোজিটের উপরে রিজার্ভ জমা রাখতে হয়। এর ফলে কি হয়, মানি সাপ্লাইটা ইনক্রিজ করে, ল্যান্ডিং করা যায় বেশি মাত্রায়, ব্যাংক তখন বেশি মাত্রায় ল্যান্ডিং করতে পারে। পার্সেন্টেজ যখন এখানে রিজার্ভ রেশিওর পার্সেন্টেজ যদি কমিয়ে দেওয়া হয় তখন। আরেকটা যে রয়েছে মনিটারি বেস, এটাকে আমরা জানি যে হাই পাওয়ার্ড মানি অর দ্য সেন্ট্রাল ব্যাংক মানি। এটা কি ইনক্লুড করতেছে? ইনক্লুড দ্য সার্কুলেশন and reserve held by the commercial bank at the central bank. The central bank has direct control over the monetary base through its open market operation, which involve buying or selling government securities in the open market. তাহলে সেন্ট্রাল ব্যাংক কি করে? ডাইরেক্টলি এটা কন্ট্রোল করে। কিভাবে? ওপেন মার্কেটে বাই সেল করে গভর্নমেন্ট সিকিউরিটি এভাবে মনিটারি বেস নির্ধারণ করে এবং মার্কেটকে কন্ট্রোল করতে পারে। বাই পারচেজিং গভর্নমেন্ট সিকিউরিটি, দ্য সেন্ট্রাল ব্যাংক ইনজেক্ট মানি ইনটু দ্য ইকোনমি, ইনক্রিজ দ্য মনিটারি বেস অ্যান্ড সাবসিকুয়েন্টলি দ্য মানি সাপ্লাই। গভর্নমেন্ট সিকিউরিটি ক্রয়ের মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক মানি ইনজেক্ট করে ইকোনমিকে অ্যান্ড ইনক্রিজ দ্য মনিটারি বেস অ্যান্ড সাবসিকুয়েন্টলি দ্য মানি সাপ্লাই। ঠিক একইভাবে গভর্নমেন্ট সিকিউরিটি যদি সেল করে ফেলে সেন্ট্রাল ব্যাংক, এই গভর্নমেন্ট সিকিউরিটি সেল করার মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক উইথড্র করে নেয় মানি, ইকোনমি থেকে টাকা তুলে নেয়। এর ফলে কি হয়? রিডিউসিং দ্য মনিটারি বেস অ্যান্ড মানি সাপ্লাই। তাহলে এই যে দুইটা বিষয়, রিজার্ভ রেশিও এবং মনিটারি বেস, এখানে আমরা যদি একটু চিত্রে দেখি, এখানে রেফারেন্স রয়েছে যে এই যে মনিটারি বেস, এটা দুইটা কম্পোনেন্ট, ব্যাংক রিজার্ভ অ্যান্ড কারেন্সি সার্কুলেশন। আর মানি সাপ্লাই হচ্ছে কারেন্সি সার্কুলেশন রয়েছে, পাশাপাশি চেকেবল ব্যাংক ডিপোজিট রয়েছে। এটা একটা পার্ট। এতক্ষণ দেখলাম এটা 4 মার্কসের, এবং 6 মার্কসের জন্য এটা সেন্ট্রাল ব্যাংক ডাইরেক্টলি মানি সাপ্লাই কন্ট্রোল করে কিনা। রিগার্ডিং দ্য কন্ট্রোল অফ মানি সাপ্লাই by the monetary authority or central bank, it is important to note that while the central bank can influence and directly control the money supply, it does not have absolute direct control over it. Direct কিন্তু absolutely direct control নাই, indirectly control করে। The central bank primarily use monetary policy tools to influence the money supply, but other factors in the economy can also impact the money supply. তো সেন্ট্রাল ব্যাংক কী করে? প্রাইমারিলি সে কিন্তু সেন্ট্রাল ব্যাংক মনিটারি পলিসি টুলস যেটা আছে সেটার মাধ্যমে ইনফ্লুয়েন্স করে মানি সাপ্লাইয়ের। কিন্তু এর বাইরেও ইকোনমিক্সের যে অন্য অন্য কম্পোনেন্ট বা ফ্যাক্টরগুলি রয়েছে সেগুলো কিন্তু মানি সাপ্লাইকে এখানে ইনফ্লুয়েন্স করে। সেন্ট্রাল ব্যাংক ক্যান অ্যাডজাস্ট দ্য রিজার্ভ রিকোয়ারমেন্ট অ্যান্ড কন্ডাক্ট ওপেন মার্কেট অপারেশন টু ইনফ্লুয়েন্স দ্য মানি সাপ্লাই ডায়। তবে সেন্ট্রাল ব্যাংক কী করে? সে অ্যাডজাস্ট করে নিতে পারে। কিভাবে? যে রিজার্ভ যে রিকোয়ারমেন্ট আছে তার সেটা, এবং ওপেন মার্কেটে অপারেশনের মাধ্যমে মানি সাপ্লাই ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করতে পারে। By changing the reserve ratio, the central bank can impact the lending capacity of commercial bank. তার মানে কি? যে তার যে রিজার্ভ রেশিও সেন্ট্রাল ব্যাংকের পার্সেন্টেজ রয়েছে, রিজার্ভ রেশিও চেঞ্জ করে সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ রিজার্ভ রেশিওটাকে কম বৃদ্ধি বা বাড়িয়ে কমিয়ে সেন্ট্রাল ব্যাংক তার যেমন কমার্শিয়াল ব্যাংকের ল্যান্ডিং ক্যাপাসিটিটাকে বাড়াতে কমাতে পারে, ঠিক অনুরূপভাবে ইনফ্লুয়েন্স করে ইনফ্লুয়েন্স দ্য ক্রিয়েশন অফ নিউ মানি। তাহলে কি করে? যেমন ল্যান্ডিং যখন হবে, এই ল্যান্ডিংয়ের পরে আসলে এখানে কিন্তু মানি ক্রিয়েশন হচ্ছে। এছাড়াও ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক ইনজেক্ট করে অথবা
উইথড্র করে নেয় মানি এই ইকোনমি থেকে। এতে ইফেক্ট কী করে? ইফেক্ট হচ্ছে মনিটারি বেস এবং মানি সাপ্লাইয়ের যে ইনফ্লুয়েন্স এর মাধ্যমে করা সম্ভব। আর অ্যাকচুয়াল যে ইম্প্যাক্ট মানি সাপ্লাই, এটা ইনফ্লুয়েন্সড অন্যান্য ফ্যাক্টর দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্স হতে পারে। সেগুলি হচ্ছে ডিমান্ড ফর লোন, কনজিউমার বিহেভিয়ার, ইকোনমিক কন্ডিশন, এইসব ফ্যাক্টরগুলিও কিন্তু অ্যাকচুয়াল ইম্প্যাক্টে সহায়ক ভূমিকা পালন করে। দিস ফ্যাক্টর ক্যান বি অ্যাফেক্ট দ্য উইলিংনেস অফ ব্যাংকস টু ল্যান্ড and the demand for money by individuals and business, which may amplify the central bank's efforts to control the money supply. এই ফ্যাক্টরগুলা ব্যাংকের উইলিংনেস ল্যান্ড করতে বা ডিমান্ড মানি ইন্ডিভিজুয়াল বা বিজনেসে কি ডিমান্ড রয়েছে ল্যান্ডিংয়ের, এবং ব্যাংকের নিজস্ব যে আগ্রহ কতটুকু রয়েছে, এইসব জিনিসগুলোও কিন্তু ইফেক্ট করে। আর এর ফলে কিন্তু মানি সাপ্লাই কন্ট্রোল ইফেক্টে সেন্ট্রাল ব্যাংকের যে ইফোর্ট রয়েছে কন্ট্রোল করার জন্য মানি সাপ্লাই, এখানে কিন্তু সহায়ক ভূমিকা পালন করে। তাই আমরা বলতে পারি, while the central bank has significant influence over the money supply through its monetary policy tools, the direct control is limited due to the complex interaction of various economy factors. বলা যায় যে সেন্ট্রাল ব্যাংক ইনফ্লুয়েন্স করার ক্যাপাসিটি রয়েছে মানি সাপ্লাইয়ের দ্বারা এবং মনিটারি পলিসি টুলসের মাধ্যমে, তবে সরাসরি একদম পূর্ণাঙ্গ রূপে শতভাগ কন্ট্রোল করতে পারে না। বিশেষ করে কমপ্লেক্স যে কিছু ফ্যাক্টর রয়েছে, ইকোনমিক যে ফ্যাক্টরগুলি, সেই ফ্যাক্টরগুলি এখানে ফ্যাক্টরগুলির জন্য ফুললি 100% এখানে কন্ট্রোল করতে পারে না। যেমন ফ্যাক্টরগুলিকে বলা যায় যে ডিমান্ড ফর লোন, কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড ইকোনমিক কন্ডিশনস ইত্যাদি। সো এইভাবে কিন্তু আমরা যদি লিখি, যদিও এই কোশ্চেন এই পরীক্ষার সামনের 97th ব্যাংকিং ডিপ্লোমা আসবে না, কিন্তু সামনে হয়তো আসবে, বা ধরন একই রকম অন্যভাবে আসতে পারে কথাবার্তা। আসলে লেখাটা এমনই হবে। এখানে আমরা শুধুমাত্র একটা কোশ্চেনের আনসার শেষ করলাম। আমরা দেখেন এখানে নাম্বার 1 যেটা 96 ব্যাংকিং ডিপ্লোমা এসেছিল 20 মার্কসের। আমরা যেহেতু ইলিভেট করে বলছি তাই হয়তো এখানে সময় বেশি লাগছে। তো আমরা যেহেতু ব্যাংকার, আমাদের হাতে আসলে এরকম সময় নেই যে আপনি কন্টিনিউ লাগাতার একটা জিনিস নিয়ে পড়বেন। এখানে এই যে ভিডিওটা শর্ট টাইমে যেটা দেখানো হলো, আপনারা অফশোর টাইমে বা আপনার স্টাফ বাসে চলেছেন, স্টাফ বাসে আছেন বা অন্যভাবে আছেন, আপনি ভিডিওটা দেখলেন, একটু আইডিয়া হয়ে গেল। এবং আমরা নেক্সট ইয়াতে দেখব যে কোশ্চেন নাম্বার 2, 3, 2তে রয়েছে, ডু ইউ থিঙ্ক দ্য বাংলাদেশ ব্যাংক ইজ কনসিডার্ড অ্যাজ a supreme monetary and banking authority? Discuss with its mandates under Bangladesh Bank Order 1972, 10 marks. Then B-তে রয়েছে 2 what is financial stability? How central bank act as lender of last resort to maintain financial stability? এখানে কিন্তু 2টা পার্ট, 4 এবং 6 মিলে হচ্ছে 10 মার্ক, 20 মার্কস। সো আমরা নেক্সট ভিডিওতে পরেরটা নিয়ে আসতেছি। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, দেখা হবে। কন্টিনিউ করেন, যেহেতু আমাদের বছরের শেষে আমাদের যে সামনে যে ব্যাংকিং ডিপ্লোমাটা হবে 97, সেখানে যে আইডিয়া নেওয়ার জন্য আমরা এই সিরিজটা চালু করছি। আপনারা আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।